বনি সেনগুপ্ত নিজেকে দাবি করছে বাংলার প্রথম সারি হিরোদের মধ্যে তিনিই নাকি একজন। মানে তিনি যা পারিশ্রমিক পায় তা নাকি বাংলার প্রথম সারির হিরোরা পায়। আমি যে পারিশ্রমটা নিই সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি এবং আমার সেই পারিশ্রমিকটা আমি আর্ন করেছি। মানে আমার যে অ্যামাউন্টটা আমি যেটা পাই সেটা আমি খেটে আর্ন করেছি, এতগুলো বছর আমি কাজ করে আর্ন করেছি। সো সেটার উপর কেউ কথা তুলতে পারে না। মানে তিনি মাত্র 29টা মুভি করেই নাকি প্রথম সারির অ্যাক্টরদের মধ্যে তার নাম করে নিয়েছে, যার মধ্যে তার ম্যাক্সিমাম মুভি অনলাইনে তো সার্চ করলে তার কোনো আর্টিকেলই পাওয়া যায় না। মানে এমন কিছু মুভি আছে যেগুলো অনলাইনে না তার ছবি দেখা যায় এবং তার আর্টিকেলগুলিও উইকিপিডিয়ায় পাওয়া যায় না। যে তার ক্যারিয়ারের প্রথম দিকে 2-3টে মুভি ছাড়া সবকটা মুভি ফ্লপ দিয়েছে, সেই নাকি এখন অনলাইনে এসে বলছে যে আমি প্রথম সারির অ্যাক্টরদের মধ্যে একজন। মানে বেসিক্যালি দেব আর জিতের সাথে তার তুলনা করছে। দুদিন আগেই মানে 2024-এ তার একটা মুভি রিলিজ করা হয় রবিনস কিচেন। সেই মুভিটা মাত্র 2000 টাকা কামিয়ে বক্স অফিস থেকে বেরিয়ে যায়। এরপরে ফ্যানরা যা তাকে ট্রোল করতে শুরু করে সেইগুলো দেখলে তো মানুষ অবাক হয়ে যাবে। মানে একটা ফ্যান লেখে বনির উচিত সিনেমা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির লেবার খাটা। রাজমিস্ত্রির লেবার দিনে কমপক্ষে 300 টাকা করে কামালেও এক সপ্তাহে 300 গুণ 7 মানে 2100 টাকা কামাবে, 100 টাকা বেশি কামাতে পারবে। মানে এরকম ভাবে ট্রোল করা হচ্ছে তাকে। এবং একজন তো একটা তার ক্যারিয়ারকে নিয়ে মিমও শেয়ার করে। ভাই এ তো শুরু হতেই খতম হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ও সরি, ভিডিওটা তো শেষ হয়নি। ইন্ট্রোটা দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজ দেখাতে চলেছি বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট মানে নাম্বার 1 হিরো বনি সেনগুপ্তর ডাউনফল। কিভাবে তার 3-4 কোটি টাকা কামানোর মুভি থেকে 2000 টাকা কামানো মুভি পর্যন্ত চলে আসে, সেই কাহিনীটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। মহানায়ক বনির একটা অসাধারণ অস্কার প্রাপ্ত ছবি রিলিজ করেছে রবিনস কিচেন। এই ছবিটা 2000 টাকা রোজগার করেছে। এবার এইটা দিয়ে আর কি মহানায়ক বনির নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। আমি যে পারিশ্রমটা নিই সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি এবং কথা দে জীবনে বনি কৌশানী সিনেমা দেখতে যাবি, নিজের টাকায় দেখতে যাবি। জানি না আমার জীবনে কি লেখা আছে, আমি জানি না সিরিয়াসলি বলতে গেলে। কারণ আমি আজকে যা দেখে এসেছি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে একটা সিনেমা এই লেভেলের খারাপ হতে পারে। 1990 সালে 10ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন বনি সেনগুপ্ত, যার বাবা মা এবং ঠাকুরদাদা পর্যন্ত এই ফিল্মি লাইনেই কিন্তু ছিল। তার বাবা ছিলেন পরিচালক অনুপ সেনগুপ্ত এবং মা ছিলেন অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত, এবং তার দাদু তো অনেক বড় পরিচালক ছিলেন সুখেন দাস। প্রসেনজিৎ চ্যাটার্জি এক ইন্টারভিউতে বলেছিলেন যে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছিল। তখনই বাংলা সিনেমা জগৎ প্রায় শেষ হয়ে যাবে। তখন কিন্তু কেবল একমাত্র লোকই ছিল যিনি কিন্তু এই বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন। তিনি হলেন এই বনি সেনগুপ্তর ঠাকুরদাদু সুখেন দাস, যিনি কিন্তু একের পর এক হিট মুভি বানিয়েছিলেন, যেমন সিংহদ্বার, মান অভিমান। এবং তার বাবাও কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো মুভি দিয়ে গেছে। এবং এমন তো ছিল অনুপ যে 16 বছরে প্রায় 15টা মুভি সুপার ডুপার হিট দিয়েছে, যেটা প্রসেনজিতের সাথেও কিন্তু অনেকগুলো ছিল। তখন বাংলা ইন্ডাস্ট্রিতে চলছিল স্বপন সাহা, সুজিত গুহ, বনির বাবা হরনাথ চক্রবর্তী, অঞ্জন চৌধুরী। এরাই কিন্তু সেই সময় এই বাংলা মুভিটাকে টিকিয়ে রেখেছিল বললে ভুল হবে। বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তখন টপে ছিল। এরপরে দেখা যায় মানে তার কেরিয়ার শুরু হওয়ার আগেই রাজ চক্রবর্তীর একটা ডিজাস্টার মুভি যোদ্ধা দা ওয়ারিয়ার, এই মুভিতে তিনি রাজ চক্রবর্তীর সহকারী হিসাবে কাজ করেছিলেন, যেখান থেকে তিনি ফিল্মের একটু ধারণা পেয়েছিলেন। যদিও তার রক্তে কিন্তু এই ফিল্মের ধারাটা রয়েছে, তাও কিন্তু প্রথমে তিনি ইন্ডাস্ট্রিতে আসার আগে এই ফিল্মটাকে বোঝার জন্য তিনি সহকারী হিসাবে কাজ করেছিলেন। তার কিছু বছর পরে তিনি এসবিএফ এ তার পোর্টফোলিওটা জমা দেয় এবং পোর্টফোলিওটা জমা দেওয়ার কিছু মাস পরেই রাজ চক্রবর্তীর কাছ থেকে তার ফোন আসে যে তিনি তাকে একটা অডিশন নিতে বলছে। সেই অডিশনটা হলো এই বরবাদ মুভির অডিশন, এবং অডিশনের পরে তিনি নির্বাচিত হয়ে যায় এবং তাকে ওই বরবাদ মুভিতে মেন হিরোতে কাস্ট করা হয়। 2014 সালেই তার প্রথম মুভি আসে, যেটা তামিল মুভির 2007 সালে কোল্লা ধাবান মুভির রিমেক ছিল। এবং মুভিটা যদিও তার ডেবিউ ছিল, এবং ডেবিউ দিক দিয়ে দেখলে কিন্তু মুভিটা পুরো ব্লকবাস্টার হয়েছে। মানে 50 লাখ টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 2.30 কোটি টাকা কালেকশন করে, এবং সেই সময় মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিসাবে ঘোষিত করা হয়। এবং এই মুভির গানগুলো তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। ভাইরাল হবেই না কেন, গানের দেবতা যে এখানে ছিল, মানে অরিজিৎ সিং এর গাওয়া পারবো না, এই গানটিতে এখনো পর্যন্ত 81 মিলিয়ন ভিউজ রয়েছে। এবং আসোনা গানটিতে এখনো পর্যন্ত 78 মিলিয়ন ভিউজ রয়েছে।
এবং এই গানগুলোই পৌঁছে দিয়েছিল দর্শকের কাছে মুভিটা দেখার জন্য। এবং তারপরে 2015 সালে তার একটা মুভি আসে পারবো না আমি ছাড়তে তোকে। এই মুভিটাও কিন্তু বক্স অফিসে ভালোই কাজ করেছিল। 70 লক্ষ টাকা বাজেটের মুভি বক্স অফিসে 3 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির গানগুলো প্রচুর পরিমাণে চলে, যেমন ও ললনা, পারবো না আমি ছাড়তে তোকে টাইটেল ট্র্যাক, উড়ে গেছে, তুমি আশেপাশে। এইসব গানগুলো মুভিটাকে অনেকটা বুস্ট এনে দিয়েছে। চিন্তা ভাবনা মনে মনে একশো রং বেলুন, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। তারপরে আসা তোমাকে চাই, জিও পাগলা, এইসব মুভিগুলো মোটামুটি চলেছিল, কিন্তু এরপর থেকে তার যে মুভিগুলো আসে একটা মুভিও কিন্তু সেরকম পারফর্ম করতে পারে না। এবং ম্যাক্সিমাম মুভির তো কোনো আর্টিকেলই নাই অনলাইনে, মানে সেই মুভিগুলোর ব্যাপারে জানতে হলে একমাত্র ডিরেক্টর বা অ্যাক্টরদের কাছেই শুনতে হবে। এবং তার রিসেন্ট টাইমের একটা মুভি এত পরিমাণে ফ্লপ হয়, সেটা যখন অরিত্র ওই মুভিটা রিভিউ করে, মানে একটা রোজ টাইপের রিভিউ করে, তখন তার কমেন্ট সেকশনে এমন এমন কমেন্ট থাকে, মানে দর্শকরা এমন ভাবে তাকে ট্রোল করে যেটা ধারণার বাইরে। যেমন একজন তো লেখে, বনির সিনেমায় এবার মানুষকে দেখতে হবে লক্ষ্মীর ভান্ডারের সাথে বনির সিনেমায় অ্যাড অন করতে হবে। এমনিতেই তার ক্যারিয়ারটা এরকম চলছিল, তার মধ্যেই তার আরেকটা ঝামেলা চলে আসে, পার্টিগত ঝামেলা। দেখো ভাই, প্রথমে আমি বলেছিলাম এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কিন্তু এই পার্টি ঢুকেই কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রিটাকে খতম করে দিচ্ছে। এর একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার চ্যানেলে কিন্তু রয়েছে, সেখানে আমি দেখেছিলাম যে কিভাবে রাজনীতি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে শেষ করে দিচ্ছে। তার লাইফের সাথে এরকম ঘটনাগুলো চলছিল, তারপরে কিন্তু তার সাথে একটা দুর্নীতির নাম চলে আসে, যেখানে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলার জন্য কুন্তল ঘোষকে আটক করা হয়। এবং কুন্তল ঘোষকে আটক করার পর জানতে পারা যায় যে বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়। তখন ইডি যখন বনি সেনগুপ্তকে তলব করে, তখন তিনি বলে যে এটা কুন্তল ঘোষ আমাকে পারিশ্রমিক হিসাবে দিয়েছে তার মুভির জন্য। কিন্তু বনির একটি ছবির পারিশ্রমিক কি আদেও 40 লক্ষ টাকা? এই নিয়েই প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। এবং তখনই তিনি বাইরে এসে রিপোর্টারদের বলে, আমি তো ইন্ডাস্ট্রির প্রথম সারির লিডিং হিরোদের মধ্যে একজন, আমি আমার পারিশ্রমিক খেটে অর্জন করেছি, তাই আমি প্রথম সারির হিরোদের মতো টাকা পাই। এবং এই কটাক্ষর পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ঝড়, যেখানে অনেকেই প্রশ্ন তোলে নিজেকে লিডিং হিরো দাবি করলেও আদেও কি তিনি তাই? 2014 সালের বরবাদ মুভির পর হিট দেওয়ার পর তিনি যা কটা হিট দিয়েছে তারই কোনো ঠিক নেই, তিনি নিজেকে লিডিং হিরো বলছে। এবং তার কিছুদিন পরে তিনি তার ফেসবুকে একটা পোস্ট করে, মানে নিজের ছবি পোস্ট করে, সেখানে যা কমেন্ট আসে সেগুলো দেখলেই বোঝা যায় যে দর্শক এখন কতটা ক্ষেপে রয়েছে তার উপরে। একজন লেখে, শিক্ষা দুর্নীতির টাকা নিয়ে ফুটানি সবাই করতে পারে, দয়া করে একটু খেটে খাও ভাই, এসব নাটক পরে দেখালেও চলবে। এত ফর্মা দিয়ে কোথায় যাচ্ছ ইডির দপ্তরে? এই মালটা নাকি লিডিং হিরো, ওরে তোর চেয়ে হিরো আলমও বেশি ছবি করে, চোর কোথাকার। মানে এরকম ধরনের প্রচুর কমেন্ট দেখা যায় তার ওই ফটোর নিচে। এই ব্যাপারে তো রুদ্রনীলক মুখ খোলে যে এরকম পারিশ্রমিক তো কারোরই হতে পারে না, অন্তত আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এতটা পারিশ্রমিক হতেই পারে না। মানে কুন্তল ঘোষ নাকি তাকে একটা মুভির অ্যাডভান্সের জন্য একটা গাড়িও গিফট করেছিল, যেটা প্রাইস নাকি প্রায় 1 কোটির মতো হবে। এটা নাকি তার একটা মুভির পারিশ্রমিকের অ্যাডভান্স টাকা ছিল। ছবি বানানোর নাম করে নাকি অ্যাডভান্স হিসাবে, পারিশ্রমিক হিসাবে একটি রেঞ্জ রোভার গাড়ি নিয়েছিলেন বনি সেনগুপ্ত কুন্তল ঘোষের তরফ থেকে। কি নতুন একজন অভিনেতা হিরো হিসেবে তার পারিশ্রমিক কখনো পর্যন্ত একটা রেঞ্জ রোভার টাইপের গাড়ি, যা আমার কানেও এলো, সেই ধরনের হতে পারে না। এবং দেবে যে রিসেন্টলি খাদান মুভিটা এসেছিল, এই মুভিটা কিন্তু তার একটা টার্নিং পয়েন্ট হতে পারত। তাকে যে রোলটা অফার করেছিল তিনি কিন্তু সেই রোলটা করেনি। তিনি বলেছে তিনি একটা রোমান্টিক হিরো, তিনি ওইসব রোল করবে না। মানে সোজা ভাষায় বলতে গেলে তিনি বুঝতে পেরে গেছিল, মানে FIR মুভিতে তার একটা যেমন রোল ছিল, যেমন ওই SI নরেন বক্সির অঙ্কুশের মুভিটার মধ্যে তার একটা পুলিশ অফিসারের রোল ছিল, সেই রোলটা করার পরেই বোধহয় তিনি বুঝে গেছে যে আমি আমার স্টারডাম থেকে সরে যাচ্ছি। তার জন্যই হয়তো তিনি খাদান মুভি থেকে বেরিয়ে আসে। দেখো তার রোলটা যতই ছোট হোক না কেন, এই খাদান মুভি করলে কিন্তু তিনি একটু লাইমলাইটে থাকতো, সেই অপরচুনিটিটাও সে হারিয়েছে। যেখানে মানুষ পারফেকশনের জন্য, মানে ভালো মতো একটা মুভি বানানোর জন্য বছরে 1-2 মুভি রিলিজ করে, সেখানে তো আজকের দিনে দাঁড়িয়ে লর্ড বনি সেনগুপ্ত 2025-এ 5টা মুভি আনতে চলেছে, যেখানে একটা আছে লুঙ্গি ম্যান, হাঙ্গামা.com, ডিয়ার ডায়েরি, বানসারা, জোর। দেখা যাক এই মুভিগুলো তার ক্যারিয়ারটাকে আবার আপে নিয়ে যেতে পারে কিনা। তো ব্যাস বন্ধুরা, এটাই ছিল বনি সেনগুপ্তর পুরো 10 বছরের ক্যারিয়ার। তার ক্যারিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।